এ যে ভাগটা রয়েছিল, যেখানে ফান্ডামেন্টাল ডিউটিগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাগ 5। ঠিক আছে, আমাদের সংবিধানের ভাগ 5। তো এই ভাগ 5-এর কি নাম, সেটা হচ্ছে ইউনিয়ন সরকার বা সংঘ সরকার। সংঘ মানে হচ্ছে কি, যেখানে রাজ্যগুলো আলাদা হতে পারে না। ঠিক আছে, এরপর দেখো এই ভাগ 5 হচ্ছে অনেক বড়, কেননা এখানে টোটাল 100টা আর্টিকেল, প্রায় আর্টিকেল 52 থেকে 151 অবধি রয়েছে এই ভাগের মধ্যে। ঠিক আছে, প্রায় 100টার মতো আর্টিকেল। তো তার জন্য এই ভাগটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 5টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। তো 5টা চ্যাপ্টার কি, প্রথমেই যে চ্যাপ্টারটা রয়েছে তার নাম হচ্ছে কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ। ঠিক আছে, কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ, সেখানে আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত রয়েছে। তারপর রয়েছে পার্লামেন্ট নিয়ে বা সংসদকে নিয়ে। তো সেখানে আমাদের সংবিধানের আর্টিকেল 79 থেকে আর্টিকেল 122 মানে 122 পর্যন্ত রয়েছে। তারপর রাষ্ট্রপতির যে আইন নিয়ে কয়েকটা অধিকার রয়েছে বা ক্ষমতা রয়েছে, সেগুলো নিয়ে চর্চা করা হয়েছে আর্টিকেল 123-তে। তারপর ইউনিয়নের যে বিচার বিভাগ, যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে আমাদের দেশের, যে জুডিশিয়ারি সিস্টেম, ঠিক আছে, সেই জুডিশিয়ারি সিস্টেমটাকে নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147। এরপর হচ্ছে সিএজি, ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল। ঠিক আছে, সেই সিএজি কে নিয়ে চর্চা রয়েছে আর্টিকেল 181 থেকে আর্টিকেল 151। ঠিক আছে, এরপর দেখো আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যনির্বাহী। তার আগে তোমাদেরকে বলি, আমাদের যে সংবিধান রয়েছে সেখানে কি বলেছিলাম, যে প্রত্যেকটা ভাগে কিছু কিছু ছবি আঁকা রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়, হয়তো মাঝে মাঝে আসে পরীক্ষায়। যেমন হয়তো বললো যে 5 নাম্বার ভাগে কিসের ছবি আঁকা রয়েছে। তো দেখো এখানে বলি যে 5 নাম্বার ভাগ রয়েছে, সেখানে গৌতম বুদ্ধ, ঠিক আছে, গৌতম বুদ্ধের ছবিটি আঁকা রয়েছে, এবং এখানে দেখানো হচ্ছে যে তিনি উপদেশ দিচ্ছেন। ঠিক আছে, তো 5 নাম্বার ভাগে এই ছবিটা আঁকা রয়েছে। এরপর আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টার কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো ভারতের যে এক্সিকিউটিভ হেড বা কার্যনির্বাহী হেড, কার্যনির্বাহী বলতে কি আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা দেখে, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন দেশের সাথে যে রাজদূত পাঠানো বা বিভিন্ন যে বিল তৈরি হচ্ছে, আইন তৈরি করা বা বিভিন্ন পলিসিতে আলটিমেট যার সাক্ষরতার প্রয়োজন। ঠিক আছে, তো তিনি হচ্ছেন কে, কার্যনির্বাহীর প্রধান। তো ভারতের কার্যনির্বাহীর প্রধান হচ্ছে কে, তার নাম হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে, তো তাকে নিয়ে আমাদের সংবিধানের আর্টিকেল 52 থেকে আর্টিকেল 61 এখানে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 52 থেকে 61 অবধি ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে কয়েকটা আর্টিকেল রয়েছে, ঠিক আছে, 9টা আর্টিকেল, তো এটা মনে রাখার একটা ট্রিক রয়েছে। ঠিক আছে, তো দেখো ট্রিকটা আমি তোমাদেরকে বলছি। ট্রিকটা হচ্ছে রাকানি, রাকানি, কোক, কোক আশা করি বোঝো তোমরা, কোক দুবার নিয়ে, দুবার নিয়ে শর্ত দিয়ে, শর্ত দিয়ে শপথ নিয়ে মহাভিয়োগ আনলো। ঠিক আছে, তো রাকানি মানে এটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি। তাহলে সংবিধানের আর্টিকেল 52-তে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে, রাষ্ট্রপতি। কা ফর, কা ফর হচ্ছে তোমার কার্যপালিকার প্রধান। কার্যপালিকার
প্রধান, তাহলে এটা আর্টিকেল নাম্বার 53। নি, নি ফর হচ্ছে নির্বাচন। দেখো প্রত্যেকটা আর্টিকেলকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব কিন্তু, হ্যাঁ। তাহলে 3টা আর্টিকেল হয়ে গেল। কো, কো মানে হচ্ছে কোটা, ঠিক আছে। আরেকটা ক মানে হচ্ছে কার্যকাল। দেখো কোটাটা হচ্ছে তাহলে আর্টিকেল নাম্বার 55 আর কার্যকাল হচ্ছে 56, ঠিক আছে। দু, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 57, মানে কি দ্বিতীয়বার নির্বাচিত হতে পারবে, দ্বিতীয়বার নির্বাচন, ঠিক আছে। অন্তস্থ যোগ্যতা, এটা 58 যোগ্যতা, ঠিক আছে। 59, 59 হচ্ছে আমাদের প্রেসিডেন্ট হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, তাহলে সেই শর্তগুলো রয়েছে আর্টিকেল 59-এ, ঠিক আছে। এরপর হচ্ছে শপথ, শপথ রয়েছে তোমার আর্টিকেল নাম্বার 60, এবং মহাভিয়োগ, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 61। দেখো যখন আমরা ডিটেলসে আলোচনা করব না, তখন তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। তো কি বললাম, আর্টিকেল 52 থেকে 61 এইখানে আমাদের ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো আর্টিকেল 52 এ কি বলছে, বলছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি দেশের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি সাংবিধানিক নির্বাহী এবং ভারতের ঐক্যের প্রতীক, ঠিক আছে। তাহলে আর্টিকেল 52 বলছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি সাংবিধানিক নির্বাহী ও ভারতের ঐক্যের প্রতীক হিসাবে চিহ্নিত হবেন, ঠিক আছে। তো এই যে রাষ্ট্রপতির পদ বা রাষ্ট্রপতি যে থাকবে, এই ধারণাটা আমাদের সংবিধানে কোথা থেকে নিয়ে আনা হয়েছিল জানো, সেটা হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। কোথা থেকে? ব্রিটেন, ব্রিটেনের সংবিধান থেকে আনা হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো আমাদের দেশের সাংবিধানিক প্রধান, সাংবিধানিক প্রধানকে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, এবং কার্যপালিকার প্রধান, সেটা হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। দেখো আর্টিকেল 52 বলছে আমাদের দেশের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি আমাদের সংবিধানের ও কার্যপালিকার প্রধান হিসাবে থাকবেন, ঠিক আছে। এবং একটা জিনিস তোমরা মনে রাখবে, সংবিধানের ভাষায় আমাদের কার্যপালিকার প্রধান প্রেসিডেন্ট হলেও আমাদের যে বেশিরভাগ কাজ সেটা কে করে? প্রাইম মিনিস্টার। তার জন্য রাষ্ট্রপতিকে বলা হয়, কি বলা হয়? ঔপচারিক প্রধান, উপচারিক প্রধান। উপচারিক প্রধান মানে কি? নামমাত্র প্রধান। বাস্তবিক প্রধানকে, বাস্তবিক প্রধান সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। খাতায় কলমে প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু বাস্তবের দিক থেকে যদি দেখি সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, আর্টিকেল 52 অনুসারে ভারতের প্রথম নাগরিক, ভারতের প্রথম নাগরিক হচ্ছে কে? তার নাম রাষ্ট্রপতি, ঠিক আছে। আর্টিকেল 52 অনুসারে ভারতের প্রথম নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি। যখন জনগণনা হবে তখন যে প্রথম নাগরিক হিসাবে কাকে ধরা হবে? ভারতের রাষ্ট্রপতিকে, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 52, আশা করি বুঝতে পেরেছো। এরপর আর্টিকেল 53 কি বলছে? ভারতের রাষ্ট্রপতির কাছে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রয়েছে। তার মানে কি? যে সমস্ত কার্যগুলো রয়েছে, যেমন তোমার কোনো একটা বিলকে আইনে বানানো, বা কোনো দেশে আমাদের রাজদূতকে পাঠানো, বা ধরো তুমি ধরো ইন্ডিয়ার থেকে কোথাও একটা অন্য দেশে যাবে, ঠিক আছে। ইন্ডিয়ার থেকে ধরো তুমি আমেরিকা যাবে, ঠিক আছে। তো আমেরিকা যেতে গেলে তোমার কি প্রয়োজন? পাসপোর্ট প্রয়োজন, ঠিক আছে। পাসপোর্ট প্রয়োজন। এই যে পাসপোর্টটা প্রয়োজন, এই পাসপোর্টে দেখবে সিগনেচারটা কার থাকে জানো?
সেটা হচ্ছে ভারতের প্রেসিডেন্টের। এবং এটাই প্রমাণ, যেহেতু প্রেসিডেন্ট তোমার পাসপোর্টে সিগনেচার করেছে, তার মানে তুমি ভারতের নাগরিক। তার একটাই প্রমাণ যে ওখানে ভারতের প্রেসিডেন্টের সিগনেচার রয়েছে বা ভারতের রাষ্ট্রপতির সিগনেচার রয়েছে। ঠিক আছে, আরো একটা জিনিস দেখো, আমাদের যে বিভিন্ন আইএএস অফিসার, ঠিক আছে, আইএএস অফিসার, এদের নিয়োগ হয় ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, কিন্তু এনাদেরকে সাসপেন্ড করার অধিকার একমাত্র প্রেসিডেন্টের রয়েছে, কারণ এনারা সবাই প্রেসিডেন্টের আন্ডারে কাজ করে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস দেখবে তোমরা, আমাদের যে ইলেকশন কমিশন, ঠিক আছে, ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনারকে নিয়োগ করে কে? সেটাও কিন্তু প্রেসিডেন্ট করে। তার মানে কি, আমাদের যত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয় আমাদের দেশে, যেগুলো আমাদের দেশকে পরিচালনা করে, সেই সমস্ত কাজের খাতায় কলমে হেড হচ্ছে কে? প্রেসিডেন্ট, আর্টিকেল 53 অনুসারে। ঠিক আছে, আর্টিকেল 54 কি বলছে? ভারতের রাষ্ট্রপতির নির্বাচনের বর্ণনা। মানে কি, ভারতের যে প্রেসিডেন্ট হবে তাকে নির্বাচন কিভাবে করা হবে। আমি তোমাদেরকে আমাদের যখন প্রস্তাবনাটা পড়িয়েছিলাম, দেখবে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দেশের স্বরূপটা কিরকম, SSDR, ডিআর এর আর পর রিপাবলিক, আমরা হচ্ছে রিপাবলিক কান্ট্রি। ঠিক আছে, রিপাবলিক, তার মানে কি, আমাদের দেশের যিনি প্রধান হেড, তাকে ভোটের মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে নিয়োগ করা হয় বা কি করা হয়, নির্বাচন করা হয়। ঠিক আছে, তো আমাদের দেশের হেডকে খাতায় কলমে সেটা হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, তো প্রেসিডেন্টকে আমরা কি করি, ভোটের মাধ্যমে নির্বাচন করি। তো এই প্রেসিডেন্টের ভোটে বা প্রেসিডেন্টের যে নির্বাচন হবে, সেখানে কারা কারা পার্টিসিপেট করবে, কারা কারা অংশগ্রহণ করবে, সেইটা গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমত মনে রাখবে যে ভারতের রাষ্ট্রপতির যে নির্বাচন, সেটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্ট ইলেকশন কেন? কারণ রাষ্ট্রপতির নির্বাচনে জনগণ প্রত্যক্ষ রূপে অংশগ্রহণ করে না। ঠিক আছে, জনগণ প্রত্যক্ষ রূপে অংশগ্রহণ করে না। এরপর তাহলে পরোক্ষ রূপে কিরম ভাবে অংশগ্রহণ করে সেটা তোমরা বুঝতে পারবে। দেখো, ভারতের যে রাষ্ট্রপতি, তার নির্বাচনে কারা কারা পার্টিসিপেট করে? এক হচ্ছে কি, সংসদের নির্বাচিত সদস্য। নির্বাচিত সদস্য মানে কি, যারা ইলেকশনের মাধ্যমে সংসদে পৌঁছেছে, ভোটের মাধ্যমে। ঠিক আছে, সেগুলো হচ্ছে নির্বাচিত সদস্য। সংসদ বলতে এখানে লোকসভা এবং রাজ্যসভা দুটোকে বুঝিয়েছে। ঠিক আছে, তোমরা জানো আমাদের যে সংসদ, সেখানে দুটা সদন রয়েছে বা দুটা হাউস রয়েছে, একটার নাম লোকসভা, একটার নাম রাজ্যসভা। আমরা যখন পার্লামেন্টকে নিয়ে পড়বো, তো তোমরা সেখানে এগুলো জানতে পারবে। ঠিক আছে, আর কারা ইলেকশন দেবে? এই সংসদে যারা নির্বাচিত হয় তাদেরকে কি বলা হয়? এমপি। আর কারা? আরেকটা হচ্ছে বিধানসভার নির্বাচিত সদস্য, এগুলো হচ্ছে এমএলএ, যাদেরকে আমরা ভোট দিয়ে এমএলএ বানিয়েছি তারা। ঠিক আছে, আরেকটা কারা? আরেকটা হচ্ছে দিল্লি এবং পুডুচেরি। ঠিক আছে, দিল্লি এবং পুডুচেরির যে বিধানসভা রয়েছে, নির্বাচিত সদস্য। ঠিক আছে, তো দেখো কেন বললাম দিল্লি পুডুচেরি বিধানসভার নির্বাচিত সদস্য। তো আগে যে দিল্লি এবং পুডুচেরি আমাদের দুটো ইউনিয়ন টেরিটরি ছিল, তো সেখানকার যারা এমএলএ ছিল, ঠিক আছে, বিধানসভায় কারা থাকে? এমএলএরা। তো এমএলএদের কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে বা রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করার অধিকার ছিল না, বা তাদেরকে করতে দেওয়া হতো না।
পরবর্তী ক্ষেত্রে ৭০তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে দিল্লি এবং পুডুচেরির বিধানসভার যারা নির্বাচিত সদস্য রয়েছে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। দেখো, আমরা দেশের যারা প্রতিনিধি তাদেরকে দুভাগে নিয়োগ করি, একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, ঠিক আছে, নির্বাচন মানে যেখানে আমরা ভোট দিই, ইলেকশন। আর একটা হচ্ছে তোমার মনোনীত। মনোনীত বলতে কি, যাদেরকে আমরা চুজ করি না, কিন্তু আমরা যাদেরকে চুজ করেছি তাদেরকে কোনো রকম ভোট প্রক্রিয়া ছাড়াই, এদের ক্ষেত্রে ইলেকশনটা হয় না, ঠিক আছে, ইলেকশন ছাড়াই তাদের সেই ক্ষমতাটা দেওয়া হয়। তো যাদেরকে নির্বাচন করি আমরা, তারাই একমাত্র রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে। তাহলে সোজা কথায় একটাই উত্তর, সেটা হচ্ছে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড বিধানসভা অফ ইচ স্টেট। ঠিক আছে, তো দেখো কি বললাম, প্রত্যেকটা রাজ্যের যারা এমএলএ রয়েছে তারা, এবং আমাদের যারা এমপি রয়েছে, সেটা লোকসভা বা রাজ্যসভায় যেখানেই হোক, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, এরপর দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখবে বিভিন্ন রাজ্যে বিধান পরিষদ রয়েছে। বিধান পরিষদ, যাদের আমরা এমএলসি বলি, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে? তো মনে রাখবে, এমএলসিরা নির্বাচনে অংশগ্রহণ করে না, নির্বাচনে অংশগ্রহণ করে না। ঠিক আছে, কারণটা কি? দেখো, আমাদের দেশে টোটাল 28টা রাজ্য রয়েছে, তার মধ্যে 6টা রাজ্যেই কিন্তু বিধান পরিষদ রয়েছে, বাকি রাজ্যে নেই। তাহলে এই 28টা রাজ্যের মধ্যে যদি 6টাতে থাকে আর 22টাতে না থাকে, সেক্ষেত্রে বিধান পরিষদের মেম্বারদেরকে ভোট দেওয়ার উচিত নয়, কারণ সব রাজ্যে তো নেই। ঠিক আছে, তো আর্টিকেল নাম্বার 54-এ ভারতের যে নির্বাচনের প্রসেস, রাষ্ট্রপতি নির্বাচনে, সেটা প্রথমত কারা অংশগ্রহণ করবে। ইনডাইরেক্ট ইলেকশন, আমরা তো জনগণরা অংশগ্রহণ করি না, কিন্তু আমরা যাদেরকে নির্বাচিত করি, যেমন এমপি, এই এমপি গুলাকে কে বানায়? আমরাই ভোট দিয়ে বানাই। কিছুদিন আগে লোকসভার ভোট হয়েছে। বিধানসভায় যারা এমএলএ রয়েছে তাদেরকে কারা ভোট দেয়? আমরা ভোট দিই। তো আমরা তাদেরকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছি, এবং তারা ভোট দিয়ে কি ঠিক করবে? প্রেসিডেন্ট। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। জনগণ সরাসরি ভাবে অংশগ্রহণ করে না, কিন্তু জনগণের নির্বাচিত যে সদস্য থাকে তারা অংশগ্রহণ করে। তাহলে একবার দেখো কি বলেছিলাম, আর্টিকেল 52 রাষ্ট্রপতি, আর্টিকেল 53 কার্যপালিকার প্রধান, আর্টিকেল 54 নির্বাচন, তারপর হচ্ছে কোটা এবং কার্যকাল। ঠিক আছে, তো দেখো নির্বাচন হয়ে গেল। এরপর একটা প্রশ্ন হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতির যে নির্বাচন সেটা করায় কে? সেটা হচ্ছে ইলেকশন কমিশন। কে করায়? ইলেকশন কমিশন করায়। ঠিক আছে, এরপর হচ্ছে আর্টিকেল 55। আর্টিকেল 55-এ কি বলা হয়েছে জানো? সেখানে বলা হয়েছে যে নির্বাচনের যে প্রক্রিয়াটা হবে, কিরম ভাবে ভোট হবে, সেটা নিয়ে আলোচনা আর্টিকেল 55। তো আর্টিকেল 55-এ কি বলছে? ম্যানার অফ ইলেকশন। দেখো, এই যে ইংরেজিতে যেগুলো শর্ট ফর্মে লিখছি না, এগুলো কিন্তু নোট করবে। কারণটা কি? তোমাদের এত বড় এত বাংলা, শুদ্ধ বাংলা মনে রাখা সম্ভব নয়, কিন্তু এই যে ম্যানার অফ ইলেকশন, এটা মনে রাখা সহজ। ঠিক আছে, তো ইলেকশনটা কিরকম ভাবে হবে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা লেখা রয়েছে আর্টিকেল 55-এ। তো প্রথমত দেখো, ইলেকশন কিরকম হয়? ইনডাইরেক্ট। ঠিক আছে, মানে জনগণ অংশগ্রহণ করে না। আরেকটা কিরকম প্রসেস? এটা হচ্ছে একল সংক্রমণীয়। ঠিক আছে, একল সংক্রমণীয়, আনুপাতিক
আনুপাতিক পদ্ধতি। একল সংক্রমণীয় আনুপাতিক পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ঠিক আছে, বা এসটিভি। তো দেখো কিরকম ভাবে ভোট হয়, ঠিক আছে। ধরো এটা হচ্ছে একটা ব্যালট পেপার যেখানে প্রেসিডেন্টের ইলেকশনটা হবে। তো 2025-এ ধরো ইলেকশন হচ্ছে, মানে প্রেসিডেন্টের। তো যে ইলেকশনটা হচ্ছে সেখানে ধরো 3জন ব্যক্তি দাঁড়িয়েছে ভোটে, ঠিক আছে, 3জন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে। একজন, দুজন, তিনজন। একজনকার নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, ঠিক আছে। এরা ভোটে দাঁড়িয়েছে। এরপর তুমি হচ্ছে একজন এমএলএ, তুমি গেছো ভোট করতে, ঠিক আছে। তো আমরা যেমন ভোট করি, ধরো তুমি যদি এ কে পছন্দ করো, তুমি এ তে ক্লিক করে দিলে, ঠিক আছে, তোমার ভোটটা এ এর কাছে চলে গেল। কিন্তু না, তুমি যখন, এটা হচ্ছে ধরো 1 নাম্বার ব্যক্তি ভোট করতে গেছে, তুমি যখন ভোট দিতে গেলে তোমার এ কে পছন্দ, তুমি মনে করো যে এ হচ্ছে আমাদের দেশের ভালো রাষ্ট্রপতি হতে পারবে, তো তুমি এ কে 1 নাম্বার স্থানে রাখলে। তারপর মনে করলে যে বি যে রয়েছে সে ভালো করতে পারবে না, কিন্তু সি, একে 2য় স্থানে রাখা যায় এবং তুমি বি কে 3 নাম্বারে রাখলে, ঠিক আছে। আবার দ্বিতীয় জন ভোট দিতে গেল, দ্বিতীয় এমপি বা এমএলএ, ঠিক আছে। সে মনে করলো যে এ কিন্তু খুব ভালো কাজ করতে পারবে না, তাকে আমি 2 নাম্বারে রাখি, কিন্তু বি অনেক ভালো কাজ করতে পারবে, তাকে 1 নাম্বারে রাখি, এবং সি কে 3 নাম্বারে রাখি। এরপর আরো একজন এমপি বা এমএলএ ভোট দিতে গেল, সে মনে করলো এ কিন্তু ভালো কাজ করবে, একে 1 নাম্বারে রাখি, বি 2 নাম্বারে রাখি, সি 3 নাম্বারে রাখি। এরকম ভাবে তোমাকে চয়েস করতে হয় যে কাকে তুমি 1 নাম্বারে রাখবে, কাকে 2 নাম্বারে, কাকে 3 নাম্বারে। এরপর যখন সবাইকার ভোট দেওয়া হয়ে যায়, সব এমএলএ এমপির, তারপর দেখা হয় যে কে কতবার 1 পেয়েছে, কে কতবার 1 পেয়েছে। তো তুমি দেখো এ কতবার 1 পেয়েছে, এ পেয়েছে 2বার। বি কতবার পেয়েছে, বি পেয়েছে 1বার। সি কতবার পেয়েছে, সি পেয়েছে 0, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারছো যে 1 2বার পেয়েছে এ, তাহলে কে জিতে গেল, উইন, এটা তো ভোটে জিতে গেল। এরপর দেখো এটা হয়ে গেল। এরপর সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে কি, তার মানে এই যে বি 1বার পেয়েছে, এটা কার কাছে চলে যাবে, এটা চলে যাবে এ এর কাছে, এবং বলা হবে যে এ 3টা ভোটে জিতেছে, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে ভোট দেওয়ার প্রসেস। কিন্তু আমরা যখন এমএলএ বা এমপির ভোট দিই, সেটা হচ্ছে কি, কে সব থেকে বেশি ভোট পেয়েছে সেইটা গুরুত্বপূর্ণ। মানে এমএলএ তে যদি 2জন দাঁড়ায়, এ কতগুলো ভোট পেয়েছে এবং বি কতগুলো, এ যদি 100টা ভোট পায় এবং বি যদি 30টা ভোট পায়, তার মানে কি এ জিতে গেল। কিন্তু এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে হচ্ছে কে কতবার 1 নাম্বার স্থানে রেখেছে, মানে থেকেছে, তার উপর ভিত্তি করেই কিন্তু তাকে জেতানো হয়, ঠিক আছে। এটা একটা হলো। এরপর হচ্ছে তুমি যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চাও, ধরো তুমি এখন স্টুডেন্ট আছো, তোমাকে, তুমি চাইলে যে তুমি, তার আগে একটা জিনিস, আরেকটা জিনিস বলে দিই, এটা একটু পরে বলছি, ঠিক আছে, তুমি কিভাবে ভোটে দাঁড়াতে পারবে, ঠিক আছে। তো তার আগে দেখো একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এমএলএ এবং এমপির ভোটের যে, এমএলএ এবং এমপি তাদের তো ভোট দিচ্ছে, তাদের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কিরকম ভাবে করা হয়। দেখো একজন এমএলএ এর ভোট সমান কি ধরা হয়, যে টোটাল পপুলেশন কতজন রয়েছে একটা স্টেটে, টোটাল পপুলেশন অফ আ স্টেট, ঠিক আছে, বাই টোটাল নাম্বার অফ এমএলএ, এমএলএ ইন্টু 1/1000। এইটা যখন এটা যখন নির্ধারণ করা হয়ে যাবে,
একজন এমএলএ এর একটা ভোটের দাম কত, ঠিক একই রকম ভাবে একজন এমপিরও ভোট কত, ভ্যালু কত সেটা বার করা যায়। তার জন্য কি করতে হয়, যে এমএলএ দের ভোটের ভ্যালু কত, এমএলএ মানে গোটা ভারতবর্ষে এমএলএ এর ভোটের ভ্যালু কত বাই কতগুলা এমপি রয়েছে, ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে। এরকম ভাবে ভ্যালুটা বার করে। পরীক্ষায় এটা আসবে না, তো এটা নিয়ে মাথা খারাপ করার প্রয়োজন নেই, তোমাদেরকে বলা প্রয়োজন তাই বলে দিলাম। এরপর দেখো, যে ভোটে দাঁড়াবে, সে যদি ভোটে দাঁড়াতে চায়, ধরো তুমি ভোটে দাঁড়াতে চাও প্রেসিডেন্টের ইলেকশনে, তার জন্য কি করতে হবে, খুব সহজ নয় যে তোমার 35 বছর বয়স হয়ে গেছে তুমি চলে গেলে দাঁড়ানোর জন্য, তা কিন্তু সম্ভব নয়। তার তোমাকে কি করতে হবে, প্রথমত 50 জন প্রস্তাবক চায় আর 50 জন অনুমোদক। এরপর 50 জন প্রস্তাবক এবং অনুমোদকটা কি তোমাদেরকে বলি। দেখো, প্রস্তাবকটা কি, যারা ইলেক্টেড মেম্বার, ঠিক আছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমি এই ব্যক্তিকে দেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই, ঠিক আছে, বলছে আমি এই ব্যক্তিকে দেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই। এরকম তোমার হয়ে প্রস্তাব দেবে এরকম 50 জন ইলেক্টেড মেম্বার চাই, ঠিক আছে, যারা ভোটে নির্বাচিত হয়েছে, তোমার হয়ে যারা কথা বলবে, তোমাকে যারা চাইবে, এরকম প্রস্তাবক চাই। এরকম 50 জন যখন প্রস্তাব দেবে তোমাকে নিয়ে, ইলেক্টেড মেম্বার, তারপর আরো অন্য 50 জন তোমার ওই প্রস্তাবনার উপর অনুমোদন দেবে যে হ্যাঁ ঠিক আছে এনাকে প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড় করানো হোক, ঠিক আছে, তবে যাই তুমি প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, মানে কি তুমি প্রেসিডেন্ট হিসাবে ভোটে দাঁড়াতে পারবে, পাতি কথা, ঠিক আছে। তার মানে কি তোমার টোটাল 100 জন ইলেক্টেড মেম্বার প্রয়োজন তোমার পক্ষে, টোটাল 100 জন এমএলএ বা এমপি মিলিয়ে, ঠিক আছে, টোটাল 100 জন। এরপর বলো, একজন সাধারণ মানুষের পক্ষে 100 জন ইলেক্টেড মেম্বার জোগাড় করা কি চারটিখানি ব্যাপার? চারটিখানি ব্যাপার নয়। 50 জনকে প্রস্তাবনা দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে আরো অন্য 50 জনকে দিয়ে সেটাকে অনুমোদন করাতে হবে, তবে যাই তুমি কিন্তু প্রেসিডেন্টের ভোটে দাঁড়াতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস কি, তুমি যখন ভোটে দাঁড়াবে, ভোটে দাঁড়ানোর পর তোমাকে টোটাল 15,000 টাকা আরবিআই এর কাছে জমা দিতে হবে। কত? আরবিআই এর কাছে 15,000 টাকা। এটাকে বলা হয় জমানত রাশি, জমানত রাশি, ঠিক আছে, এটা বলা হচ্ছে জমানত রাশি, ভোটে যদি তুমি দাঁড়াও। এরপর যখন ইলেকশন হবে তখন তুমি যদি টোটাল ভোটের 1/6%, ঠিক আছে, যদি 100টা ভোট হয় তার 1/6 অংশ, মানে হচ্ছে 3 1 3, 3 6 18, 3 9 17, 3 7 21, প্রায় 16.6। এরম যদি ভোট তুমি না পাও তখন তোমার এই যে 15,000 টাকা তুমি জমা রেখেছিলে সিকিউরিটি মানি, সেটা কিন্তু আরবিআই বাজেয়াপ্ত করে নেবে, মানে তোমাকে আর টাকাটা ফেরত দেবে না। তো এইগুলো হচ্ছে ম্যানার অফ ইলেকশন, প্রক্রিয়া কিরকম ভাবে হয়, তুমি কিরম ভাবে প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, ভোটটা কিরম ভাবে হয়, একজন ইলেক্টেড মেম্বার কিভাবে গিয়ে পরে ভোট দেয়, এই সব কিছু আর্টিকেল 55 এর মধ্যে লেখা রয়েছে, যেটা তোমাকে আমি এই ছোট্ট কয়েকটা কথার মধ্যে বুঝিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সেটা আমাকে জানিও, আমি আবার শুধুমাত্র আর্টিকেল 55 কে নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আর্টিকেল 56, আর্টিকেল 56 এ কি বলছে, ভারতের রাষ্ট্রপতির পদের মেয়াদ নির্ধারণ করে, মানে কি কার্যকাল, আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে তার কার্যকাল কত। তো মনে রাখবে তার যে কার্যকাল সেটা হচ্ছে 5 বছর, একজন প্রেসিডেন্টের কার্যকাল হচ্ছে আমাদের দেশে 5 বছর, ঠিক আছে। তবে তিনি যদি তার কার্যকাল শেষ করার পূর্বেই কি করে রিজাইন দিয়ে দেয় বা
তার মৃত্যু হয়ে যায়, কোনো রকম সমস্যার কারণে তাকে যদি তার পদটা থেকে সরে আসতে হয়, তখন যে ফাঁকা জায়গাটা থাকছে, ভ্যাকেন্সিটা, ঠিক আছে, সেই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য আবার ভোট হবে, এবং যে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবে তার কার্যকাল কিন্তু আরো 5 বছরের জন্য হবে। দেখো এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই তোমাদের, ঠিক আছে। একটা পেজ প্রয়োজন, পেজটা নিয়ে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো কি বললাম, যে প্রেসিডেন্টের কার্যকাল, আর্টিকেল 56, ঠিক আছে, আর্টিকেল 56 হচ্ছে কার্যকাল। প্রথমত আমাদের প্রেসিডেন্টের কার্যকাল হচ্ছে 5 বছর, ঠিক আছে। কেউ যদি 5 বছর কমপ্লিট করতে পারে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো প্রেসিডেন্ট 5 বছরের আগেই পদত্যাগ করে দেয় বা মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে যে নতুন প্রেসিডেন্ট হবে, যে নতুন রাষ্ট্রপতি হিসাবে যুক্ত হবে, ঠিক আছে, নির্বাচিত হবেন, যিনি নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবেন, তিনি কিন্তু 5 বছরের জন্যই নির্বাচিত হবেন। ধরো এই একটা ব্যক্তি, তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তার কার্যকাল টোটাল 5 বছর, ঠিক আছে, এবং এই তার কার্যকাল শেষ হওয়ার পূর্বেই 3 বছর প্রেসিডেন্ট থাকার পর তার ডেথ হয়ে গেল, ঠিক আছে, তখন অন্য একজন ব্যক্তি বি, তিনি যদি প্রেসিডেন্ট হন, ঠিক আছে, তখন তিনি কিন্তু এই যে 2 বছর বাকি রয়েছে, এই 2 বছরের জন্য প্রেসিডেন্ট হবেন না, তিনি সম্পূর্ণ আরো 5 বছরের জন্যই কিন্তু প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন। এটাই বলা হয়েছে আর্টিকেল নাম্বার 56। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 57, ভারতের রাষ্ট্রপতির পুনঃনির্বাচনের জন্য যোগ্যতার মানদণ্ডের রূপরেখা। প্রথমত বলে রাখি, আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি, তিনি যতবার খুশি রাষ্ট্রপতির পদের জন্য ভোটে দাঁড়াতে পারেন, ঠিক আছে, যতবার খুশি, একবার, দুবার, 3বার, 4বার, 5বার, যতবার খুশি তিনি কিন্তু ভোটে দাঁড়াতে পারেন, ঠিক আছে, একের অধিকবার ভোটে দাঁড়াতে পারেন, যার এক্সাম্পল হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তোমরা জানো আমাদের যে সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু 2বার প্রেসিডেন্ট হয়েছেন, ঠিক আছে। তো ভারতের রাষ্ট্রপতি যতবার খুশি রাষ্ট্রপতি পদের জন্য ভোটে দাঁড়াতে পারে। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 58। আর্টিকেল নাম্বার 58 কি বলছে? রাষ্ট্রপতির যোগ্যতা, বেতন এবং সুযোগ সুবিধা সহ রাষ্ট্রপতির অফিসের শর্তাবলী রূপরেখা। মানে কি, যোগ্যতা কি কি আছে, মানে কি কি প্রয়োজন একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য, কি কি যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে, কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন, ঠিক আছে, কোয়ালিফিকেশন। তো দেখো এখানে কিন্তু গ্রাজুয়েশন বা এইচএস পাস বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে এরকম কোয়ালিফিকেশন নয়। এখানে কোয়ালিফিকেশনটা কি? প্রথমত ভারতের নাগরিক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত তার বয়স 35 বছরের অধিক হতে হবে বা 35 বছর হতে হবে, ঠিক আছে। আরেকটা কি? 50 জন প্রস্তাবক ও 50 জন অনুমোদক প্রয়োজন, ঠিক আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই চারটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন। এরপর আর্টিকেল 59 এখানে বলছে রাষ্ট্রপতি হতে গেলে কয়েকটা শর্তেরও পালন করতে হবে। শর্তগুলা কি কি? তো শর্তগুলো একবার দেখে নাও। একটা হচ্ছে কি, পাগল বা দিওয়ালিয়া হওয়া চলবে না। পাগল বা দিওয়ালিয়া, দিওয়ালিয়া মানে কি? ব্যাংকরাপ্ট। তার মানে কি, তোমার চারদিকে প্রচুর লোন হয়ে আছে, তুমি টাকা শোধ করতে পারছো না, এরকম একটা সিচুয়েশন তোমার থাকা চলবে না, বা তোমার কোনো মেন্টালি প্রবলেম থাকা চলবে না, পাগল হওয়া চলবে না। ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে শর্ত হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার শর্ত কি, কোনো লাভের পদে থাকা চলবে না, লাভের পদে থাকা চলবে না। তার মানে কি, তার মানে দেখো, তোমাকে কোনো সরকারি কর্মচারী হওয়া চলবে না। তার মানে দেখো, আমি বলে দিচ্ছি, একটা জিনিস মনে রাখবে, এমএলএ, এমপি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি আর কি, বা তুমি গভর্নর, তারপর হচ্ছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে, এই যে পদগুলো রয়েছে এগুলো কিন্তু লাভের পদ নয়। এগুলো হচ্ছে কি, এই সব পদগুলো হচ্ছে তোমার সমাজের সেবা করার একটা পদ। ঠিক আছে, এমএলএ, এমপি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, মুখ্যমন্ত্রী, এনারা কিন্তু লাভের পদে নেই। কিন্তু তুমি যদি একটা ছোট্ট সরকারি কর্মচারী হও এবং তোমার কাজ যদি ঝাড়ু দেওয়া হয়, তবুও কিন্তু তুমি লাভের পদে আছো আমাদের সংবিধান অনুসারে। তার মানে কি, তোমাকে সরকারি কর্মচারী হওয়া চলবে না। আরেকটা শর্ত কি রয়েছে, আরেকটা শর্ত দেখে নাও। 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে তোমাকে সংসদ বা বিধানসভার সদস্য হওয়া চলবে না। যদি তুমি সদস্য হয়ে থাকো, যদি তুমি এমপি বা এমএলএ কিছু একটা হও, সেক্ষেত্রে তুমি যখন প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতি হওয়ার শপথটা নেবে, তার আগে তোমাকে সেই পদটা থেকে রিজাইন দিয়ে দিতে হবে বা পদত্যাগ করতে হবে। তার মানে কি, কত রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, বলছে তুমি সংসদ বা এমএলএ থাকাকালীন, এমপি বা এমএলএ থাকাকালীন প্রেসিডেন্টের ভোটে দাঁড়াতে পারো। যদি জিতে যাও তাহলে তোমাকে এমএলএ এবং এমপি, তুমি যে পদেই থাকো সেই পদটাকে থেকে পদত্যাগ করতে হবে। আর যদি না জিতে যাও তাহলে তুমি কিন্তু তোমার পদে থাকতে পারো। ঠিক আছে। আর একটা কি বলেছে, যে লাভের পদে থাকা চলবে না, মানে সরকারি কর্মচারী হওয়া চলবে না, কিন্তু তুমি এমএলএ, এমপি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী যা খুশি থাকতে পারো, সেখান থেকে তুমি যতই যাই করো কোনো অসুবিধা নেই। কোনটা লাভের পদ সেটা তোমরা সকলেই জানো, সরকারি কর্মচারী নাকি এমএলএ, এমপি, গভর্নর, সিএম, এগুলো হওয়া। ঠিক আছে। তো আর্টিকেল নাম্বার 59-এ এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর এখানে কয়েকটা সুযোগ সুবিধা নিয়েও বলেছে, আমাদের প্রেসিডেন্ট কি কি সুযোগ সুবিধা পাবেন সে নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি দেখো, আর্টিকেল 59 অনুসারে আমাদের প্রেসিডেন্টের কি কি সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত তার স্যালারি, তার বেতন, বেতন কত, বর্তমানে তার বেতন হচ্ছে 5 লাখ টাকা। ঠিক আছে। এবং এই 5 লাখ টাকার উপর কোন রকম ইনকাম ট্যাক্স, ঠিক আছে, দিতে হবে না। ঠিক আছে, প্রথমত এই বেতনের উপর ইনকাম ট্যাক্স দিতে হবে না। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে আজীবন, আজীবন থাকার ঘর আর চিকিৎসা ফ্রি। ঠিক আছে, আজীবন থাকার ঘর আর চিকিৎসা ফ্রি। তার সাথে কি, তার সাথে এখন যত বেতন পাচ্ছে, যদি 5 লাখ টাকা বেতন পায়, পেনশন হিসাবে কত পাবে, ওই বেতনের 50%। এবং প্রেসিডেন্ট থাকাকালীন তিনি আরো অনেক সুযোগ সুবিধা, যেমন কি নিজস্ব ট্রেন আছে, নিজস্ব বাড়ি আছে। তোমরা জানো প্রেসিডেন্ট হাউস রয়েছে রাইসেনের পাহাড়ে, যেখানে রাষ্ট্রপতি থাকে। নিজস্ব প্লেন আছে, সব কিছু নিজস্ব। জেড প্লাস সিকিউরিটি থাকবে, যেগুলো থাকাটা প্রয়োজন। আমাদের দেশের প্রধান
তার নিজস্ব ট্রেন থাকা, নিজস্ব একটা আলাদা বাংলো বাড়ি থাকা, এগুলো থাকাটা কিন্তু কিছু খারাপ নয়, থাকাটা উচিত। কিন্তু যখন তিনি নিজের পদ থেকে বেরিয়ে আসবেন তারপরেও কিছু সুবিধা তিনি পাবেন, যেমন আজীবন একটা থাকার জন্য ঘর, ফ্রি মেডিকেল বা ফ্রি চিকিৎসা তিনি পাবেন, তার সাথে বর্তমানে যে বেতনটা পাচ্ছেন সেই বেতনের 50% পেনশন হিসাবে পাবেন, এবং বর্তমানে তার স্যালারি হচ্ছে 5 লাখ টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 60। আর্টিকেল নাম্বার 60 বলেছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। রাষ্ট্রপতির শপথ, তো রাষ্ট্রপতি তার পদে যাওয়ার আগে কি করতে হয়? শপথ নিতে হয়। যে কোনো পদে তুমি যদি নার্সিং করো, দেখবে তোমার নার্সিং এর চিকিৎসা মানে কলেজেই তোমাকে শপথ পাঠ করানো হয়। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে পুলিশে গেলেও শপথ পাঠ করানো হয়, এমএলএ হোক বা এমপি বা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে পদেই থাক না কেন তাকে শপথ পাঠ করতে হয়। তো প্রেসিডেন্টকে শপথ পাঠটা কে করায়? নিজে নিজে তো করে না। তো রাষ্ট্রপতিকে শপথ পাঠটা করায় কে? ভারতের চিফ জাস্টিস, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু সেই সময় যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকে তখন কে? তখন সুপ্রিম কোর্টের সব থেকে বয়স্ক, সিনিয়র মোস্ট জাজ, ঠিক আছে, সব থেকে সিনিয়র যে জাজ থাকবে তিনি কিন্তু রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন। ঠিক আছে, এটা গেল আর্টিকেল নাম্বার 50, এই আর্টিকেল নাম্বার 60। এরপর দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাভিয়োগ। মহাভিয়োগটা কি? মহাভিয়োগ হচ্ছে, দেখো এতক্ষণ আমরা দেখলাম যে প্রেসিডেন্ট হতে গেলে কি করতে পারবে, এরপর দেখব প্রেসিডেন্ট যদি তার পদে থাকে এবং তিনি যদি তার কাজটা ঠিকঠাক ভাবে না করেন তখন তাকে তার পদ থেকে হাঁটাতে গেলে আমরা কি করতে পারি। আমরা নয়, একজন এমএলএ, যেহেতু আমরা ভোটে অংশগ্রহণ করছি না তাই আমাদের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা রয়েছে এমএলএ, সমস্ত ক্ষমতা রয়েছে এমপিদের কাছ থেকে। তো আর্টিকেল 61-এ বলা হয়েছে অভিশংসন বা মহাভিয়োগ। মনে রাখবে এই যে মহাভিয়োগ শব্দটা আমাদের সংবিধানে শুধুমাত্র কার জন্য ব্যবহার করা হয়েছে? শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য ব্যবহার করা হয়েছে। এবং এই যে মহাভিয়োগ, এই যে প্রক্রিয়াটা, এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি বলতো? তোমাদেরকে প্রথম দিন ক্লাসেই বলেছিলাম যে মহাভিয়োগের প্রক্রিয়াটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? আমেরিকার সংবিধান থেকে। কোথাকার? আমেরিকার সংবিধান। তো দেখো প্রেসিডেন্ট হচ্ছে কি ভারতের সব থেকে বড় পদ, সাংবিধানিক পদ সব থেকে বড়, সেটা হচ্ছে প্রেসিডেন্টের। তো প্রেসিডেন্টকে যদি তার পদ থেকে হাঁটাতে হয় সেটা নিশ্চয় কঠিন হওয়া প্রয়োজন, কারণ যদি যে কেউ এসে পরে প্রেসিডেন্টকে তার পদ থেকে হাঁটিয়ে দেয় তাহলে প্রেসিডেন্টের যে পদটা রয়েছে তার মর্যাদা থাকছে না। ঠিক আছে, তো তার জন্য একটা প্রক্রিয়া আনা হয়েছে যেটাকে বলা হচ্ছে মহাভিয়োগ বা ইমপিচমেন্ট, বা ইমপিচমেন্ট। ঠিক আছে, এরপর এই প্রসেসটা কি দেখো, এটা হচ্ছে ধরো আমাদের পার্লামেন্ট। মনে রাখবে প্রেসিডেন্টকে হাঁটানোর প্রক্রিয়াটা শুধুমাত্র আমাদের পার্লামেন্টেই হয়ে থাকে। পার্লামেন্টের দুটা ঘর, একটার নাম হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, দুটা ঘর, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো মহাভিয়োগ যদি আনা হয়, মানে এই প্রসেসটা যদি চালু করা হয়, এই প্রসেসটা যে কোনো সদন থেকে, মানে লোকসভা বা রাজ্যসভা যে কোনো জায়গা থেকে চালু হতে পারে। এবং সেটাকে চালু করার জন্য ধরো রাজ্যসভা থেকে বলল যে প্রেসিডেন্ট আমাদের বর্তমানে যিনি রয়েছেন তিনি সংবিধান অনুযায়ী কাজ করছেন না। ঠিক আছে, প্রেসিডেন্ট যদি সংবিধান অনুযায়ী কাজ না করে সেক্ষেত্রেই কিন্তু মহাভিয়োগটা আনা হয়। এখনো পর্যন্ত আমাদের কোনো প্রেসিডেন্টের উপর মহাভিয়োগ আনা হয়নি, তবে যদি আনা হয় কোনোদিন তো এটা যে কোনো সদন থেকে,
লোকসভা বা রাজ্যসভা, প্রথমত নোট করবে যে কোনো সদন থেকে চালু হতে পারে, যে কোনো সদন থেকে চালু হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। ধরো রাজ্যসভা থেকে চালু করতে চাইলো, রাজ্যসভা বললো যে না, প্রেসিডেন্ট ঠিকঠাক ভাবে কাজ করছে না, তখন কি করতে হবে? রাজ্যসভার যে টোটাল মেম্বার, যদি 100 জন মেম্বার থাকে, 100 জন যদি সদস্য থাকে, তার মধ্যে 1/4 মানে 25%, অর্থাৎ 25 জনের লিখিত অনুমোদন চায়। তার মানে কি, যে সদনটার থেকে মহাভিয়োগটা চালু হচ্ছে সেই সদনের বা সেই যে হাউসটা রয়েছে সেখানকার টোটাল যে সদস্য, মানে কতজন মেম্বার রয়েছে, ঠিক আছে, সেই টোটাল মেম্বারের 1/4 মানে 25% মানুষের, 25% সদস্যের কি চায়? লিখিত অনুমোদন চায়। কিসের জন্য? প্রেসিডেন্টকে তার পদ থেকে হাঁটাতে গেলে। ঠিক আছে, এরপর ধরো এই অনুমোদনটা পেয়ে গেল, ঠিক আছে, অনুমোদনটা পেয়ে গেল, যে 100 জনের মধ্যে 25 জন কি করলো? সিগনেচার করে বললো যে আমরা, আমাদের ধরো প্রেসিডেন্টের নাম এ, এই এর বিরুদ্ধে মহাভিয়োগ আনা হলো। এরপর কি হবে? এরপর একটা প্রস্তাব আসবে, ঠিক আছে, সেই প্রস্তাবটার উপর চর্চা হবে। কিন্তু এই প্রস্তাবটা উপর চর্চা হওয়ার আগেই, প্রায় 14 দিন আগে, ঠিক আছে, 14 দিন আগে এই ব্যাপারটা কাকে জানাতে হবে? প্রেসিডেন্টকে জানাতে হবে। ঠিক আছে, মানে এ কে জানাতে হবে যে আমরা আপনার বিরুদ্ধে মহাভিয়োগ এনেছি। প্রেসিডেন্টকে জানানোর পর কি করবে? এই 100 জন সদস্য মিলে এই বিষয়টার উপর চর্চা করবে, আলোচনা করবে, এবং আলোচনা করার পর এই 100 জনের 2/3 সদস্য, ঠিক আছে, যদি ভোটের মাধ্যমে রাজি হয় যে হ্যাঁ প্রেসিডেন্টের উপর মহাভিয়োগটা আনা হোক এবং সেটা পারিত করা হোক, প্রস্তাবে যদি তারা স্বীকৃতি দেয়, ঠিক আছে, তো এখানে যদি 2/3 মানে হচ্ছে 66.6%, অর্থাৎ ধরো 66 জন বা 67 জন যদি স্বীকৃতি দেয়, তারপর ওই প্রস্তাবটা যাবে পরবর্তী সদনে, সেটা লোকসভা থেকে করলে রাজ্যসভায়, আর যেহেতু রাজ্যসভা থেকে করেছে তার জন্য লোকসভায়। লোকসভায় যাওয়ার পর এই যে বিলটা বা এই যে মহাভিয়োগটা আনা হচ্ছে, যদি সেটা লোকসভাতেও 2/3 ভোটে, লোকসভার যে টোটাল মেম্বার, এখানে যদি 200 জন সদস্য থাকে, তো এই 200 জনের 2/3 সদস্য যদি মেনে নেয়, যদি ভোটের মাধ্যমে যে হ্যাঁ প্রেসিডেন্টকে হাঁটানো হোক, তবেই কিন্তু প্রেসিডেন্টকে বা রাষ্ট্রপতিকে তার পদ থেকে হাঁটানো সম্ভব। বুঝতে পেরেছো? তার মানেটা কি? রাষ্ট্রপতির মহাভিয়োগ যে কোনো সদন থেকে চালু হতে পারে, যে কোনো, সেটা লোকসভা হোক বা রাজ্যসভা। ঠিক আছে, এরপর হচ্ছে কি, এরপর যে সদন থেকে, সেটা লোকসভা বা রাজ্যসভা, যে কোনো সদন থেকে যেখান থেকে চালু হবে, তো এই মহাভিয়োগটা চালু করার জন্য প্রথমেই 1/4 মানে 25% সদস্যের, টোটাল সদস্যের 25%, ঠিক আছে, 100 জন থাকলে 100 জনের 25 জনের লিখিত অনুমোদন চাই যে আমরা প্রেসিডেন্টের ওপর মহাভিয়োগ আনছি। এবং সেই লিখিত মহাভিয়োগটা আসার পর সেটা চলে যাবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। মানে ওই বিষয়ে চর্চা হওয়ার 14 দিন আগেই সেটা প্রেসিডেন্টের কাছে চলে যাবে, যাতে প্রেসিডেন্ট তার নিজের যে বক্তব্য সেটা রাখতে পারে। ঠিক আছে, তো প্রেসিডেন্ট কাছে গেল এবং তারপর সেই বিষয়টা নিয়ে চর্চা হলো। ঠিক আছে, চর্চা হওয়ার পর সেই বিষয়টাকে যদি পাস করাতে হয়, তার জন্য 2/3 সদস্যের অনুমতি চায়, যে সদনে প্রথমে আনা হয়েছে সেখানেও ধরো 2/3 ভোট পেয়ে গেল। তারপর সেই যে বিলটা বা সেই মহাভিয়োগটা চলে যাবে দ্বিতীয় সদনে। ঠিক আছে, দ্বিতীয় সদনেও যদি 2/3 দ্বারা সেটা পাস হয়ে যায়,
তবেই কিন্তু প্রেসিডেন্টকে হাঁটানো সম্ভব, নয়তো কিন্তু হাঁটানো সম্ভব নয়। বুঝতে পেরেছো? চলো, তাহলে প্রেসিডেন্টকে নিয়ে আমাদের যেগুলো জানার ছিল সেগুলো আমরা জেনেছি এতক্ষণ। ঠিক আছে, জেনেছি রাষ্ট্রপতি কার্যপালিকার প্রধান, নির্বাচন, কার্যকাল কতবার ইলেকশনে আসতে পারবে, যোগ্যতা কি, কি কি শর্ত রয়েছে, শপথ কে পাঠ করায়, মহাভিয়োগ কি, এগুলো আলোচনা করলাম। এরপর আমরা দেখব আমাদের রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। আর রাষ্ট্রপতি এত বড় একটা পদ, তো সেই পদটা তো সামান্য হতে পারে না, তার কিছু পাওয়ার বা ক্ষমতা তো নিশ্চয় থাকবে। তো রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতাটাকে আমরা দুভাগে ভাগ করি। ঠিক আছে, তিন ভাগে মেনলি। তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে সামান্যকালীন ক্ষমতা, একটা হচ্ছে আপাতকালীন, আর একটা হচ্ছে তোমার ভিটো পাওয়ার। দেখো, সামান্যকালীন ক্ষমতা বলতে কি বোঝায়? যখন দেশ নর্মাল অবস্থায় থাকবে, ঠিক আছে, নর্মাল অবস্থায় থাকবে মানে কোনো রকম যুদ্ধ চলছে না, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, আজকে যেমন যে দিনটা রয়েছে, তো এরকম দিনে যে ক্ষমতাটা থাকে সেটা বলা হচ্ছে সামান্যকালীন ক্ষমতা। এরপর আপাতকালীন। আপাতকালীন মানে কি? আপাতকাল হচ্ছে কখন? ধরো কোনো একটা দেশ আমাদের উপর অ্যাটাক করেছে, বা আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করছি, বা আমাদের দেশের ভেতরে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, তো সেই সময় কিছু ক্ষমতা রয়েছে। আর একটা হচ্ছে ভিটো পাওয়ার। তো ভিটো পাওয়ারটা নিয়ে লাস্টে আলোচনা করব। তো এই যে সামান্যকালীন যে অধিকার বা সামান্যকালীন যে ক্ষমতা, সেগুলোকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ভাগগুলো কি কি? একটা হচ্ছে নির্বাহী অধিকার, নির্বাহী মানে এক্সিকিউটিভ অধিকার, একজন এক্সিকিউটিভ হিসাবে কার্যপালিকার প্রধান হিসাবে তার কি কি অধিকার রয়েছে বা কি কি পাওয়ার রয়েছে। একটা হচ্ছে বিধানিক, মানে আইন ব্যবস্থা নিয়ে। আরেকটা কি? একটা হচ্ছে ন্যায়িক, জুডিশিয়ারিকে নিয়ে। ঠিক আছে, আর একটা হচ্ছে আর্থিক ক্ষমতা। আর আপাতকালীন কি কি রয়েছে? আপাতকালীন হচ্ছে তোমার একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, রাষ্ট্রীয় আপাত। ঠিক আছে, একটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন। আর একটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আর ভিটো পাওয়ারও তিন প্রকার। একটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো, একটা হচ্ছে সাসপেনশন ভিটো, আর একটা হচ্ছে পকেট ভিটো। ঠিক আছে, তো দেখো এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে সামান্যকালীন বা নর্মাল দিনে যে পাওয়ার গুলো রয়েছে একজন প্রেসিডেন্টের কাছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখো, সামান্যকালীন যে নির্বাহী অধিকার, তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 77-এ বলা হয়েছে। এই আর্টিকেল নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা নোট করবে। ঠিক আছে, সেখানে কি বলছে যে ভারতের সমস্ত কার্যপালিকার প্রধান কে হবে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, সমস্ত কিছু, যে কোনো আইন তৈরি করা বলো, বা তোমার একটা অন্য দেশে যাওয়া নিয়ে বলো, বা তুমি এখন যে জেলায় আছো সেখানকার যে ডিএম, তাকে অ্যাপয়েন্ট করা নিয়ে বলো, বা দেশের অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করা নিয়ে বলো, মানে ঠিক করা কে জেনারেল, মানে অ্যাটর্নি জেনারেল হবে, তো এগুলো সবই কিন্তু কে করে? প্রেসিডেন্ট। আবার আরেকটা কি করে? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আর্টিকেল 77 অনুযায়ী কি করে? লোকসভার, এলএস মানে হচ্ছে লোকসভা, ঠিক আছে,
লোকসভার যে বহুমত দল রয়েছে, বহুমত দল মানে যে পার্টিটা সব থেকে বেশি ভোট পেয়েছে সেই বহুমত দলের নেতাকে পিএম বানানো, কি বানানো, প্রধানমন্ত্রী বানানো। ঠিক আছে, আর কি রয়েছে, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রীর সিফারিশে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ, মন্ত্রীদের নিয়োগ কে করে, সেটা করে প্রেসিডেন্ট। আরেকটা হচ্ছে আর্টিকেল 78, এখানেই পড়বে। ঠিক আছে, আর্টিকেল 78 অনুসারে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী তার কাজের সমস্ত ইনফরমেশন কাকে দিবে, প্রেসিডেন্টকে। ঠিক আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কি বললাম, এক, কার্যপালিকার প্রধান। বহুমত দলের মানে কি, ধরো লোকসভা যদি 500টা সিট থাকে তার মধ্যে বহুমত কে পাচ্ছে, যার কাছে 251টা সিট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বহুমত দল। তো যে পার্টির কাছে সব থেকে বেশি সিট রয়েছে সেই পার্টি বা সেই দলের নেতাকে প্রধানমন্ত্রী বানানো কে করে, প্রেসিডেন্ট। এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ কে করে, সেটাও করে প্রেসিডেন্ট। এবং প্রধানমন্ত্রী তিনি যে কি কাজ করছেন দেশের জন্য সেই সমস্ত কিন্তু ইনফরমেশন কাকে দিতে হবে, প্রেসিডেন্টকে। এটা হয়ে গেল তোমার নির্বাহী। এরপর কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে যেগুলো কিন্তু সব কে করে, অ্যাপয়েন্টমেন্ট মানে কি, চাকরি দেওয়া আর কি। ঠিক আছে, পাতি কথা। যেমন প্রধানমন্ত্রী, দেখো একটা জিনিস মনে রাখবে, প্রধানমন্ত্রী কিন্তু ভোটে জিতে হওয়া যায় না। ঠিক আছে, তুমি লোকসভার ভোটে জিতলে একজন এমপি হতে পারো, কিন্তু প্রধানমন্ত্রীকে নির্বাচন করে কে বা অ্যাপয়েন্ট করে কে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। বুঝতে পেরেছো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে ভোটে জিতেননি, তিনি একজন সাংসদ বা এমপি হিসাবে ভোটে জিতেছেন। যেহেতু বিজেপি পার্টি আমাদের গোটা দেশের মধ্যে সব থেকে বেশি সিট পেয়েছে, তার কারণে নরেন্দ্র মোদী বিজেপির একজন নেতা। ঠিক আছে, তো বিজেপি তার জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছেন কে, রাষ্ট্রপতি। বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে কে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল কে জানো, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় উকিল বলতে পারো। ঠিক আছে, সব থেকে বড় উকিল বলতে পারো। কারণ কি, আমাদের দেশের হয়ে যতগুলো কেস লড়বে সেই সব বিষয়ে যে কি বলবো, সেই সব বিষয়ে আমাদের দেশকে হেল্প করবে কে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কে হেল্প করবে, অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল 76 অনুসারে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর্টিকেল 76। ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের কেন্দ্র সরকারের বা আমাদের দেশের প্রথম বিধি আয়োগ বা আইনি কর্মচারী। ঠিক আছে, পাতি কথায় বলে দিলাম। এরপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল হয়ে গেল। আরেকটা হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাকেও ইউপিএসসির যিনি চেয়ারম্যান হন, ইউপিএসসি চেয়ারম্যান। ঠিক আছে, কে অ্যাপয়েন্ট করে, আমাদের রাষ্ট্রপতি। তাছাড়া ইলেকশন কমিশনার যারা রয়েছে, ইলেকশন কমিশনার কে করে, সেটাও করে রাষ্ট্রপতি। আচ্ছা, গভর্নর, রাজ্যপাল, প্রত্যেকটা রাজ্যে যে একজন করে রাজ্যপাল রয়েছে, কে নির্ধারণ করে, কে অ্যাপয়েন্ট করে, সেটাও কিন্তু করে রাষ্ট্রপতি। ঠিক আছে, এইগুলা গেল তোমার এক্সিকিউটিভ পাওয়ার। এরপর আমরা দেখব প্রেসিডেন্টের কয়েকটা বা রাষ্ট্রপতির কয়েকটা বিধানিক ক্ষমতা বা আইনের ক্ষমতা।
তো দেখো বিধানিক ক্ষমতার মধ্যে কি, দেখো প্রেসিডেন্ট হচ্ছে তোমার বিধানিক, ঠিক আছে। দেখো আমাদের দেশের আইন তৈরি করে কে, সেটা হচ্ছে পার্লামেন্ট। আমাদের দেশের সমস্ত আইন নির্ধারণ করে পার্লামেন্ট, এবং এই পার্লামেন্ট বা সংসদের একটা অঙ্গ হচ্ছে প্রেসিডেন্ট। দেখো একটা শর্ট তোমাদেরকে এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে পার্লামেন্ট, তার দুটা সদন, একটা হচ্ছে লোকসভা আর একটা রাজ্যসভা, মানে কি দুটা ঘর, কিন্তু পার্লামেন্টের অঙ্গ তিনটা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, ঠিক আছে। তো পার্লামেন্টের একজন অঙ্গ সেটাকে প্রেসিডেন্ট। তার জন্য আর্টিকেল 85 অনুযায়ী, আর্টিকেল 85 অনুযায়ী তোমরা জানো পার্লামেন্টে কি হয়, সেশন হয়, তিনটা বৈঠক হয় বছরে, তো ঠিক আছে। তো সেই বৈঠকে সত্র আহুত, মানে ওই বৈঠকটা চালু করা, শুরু করা, সত্রাবসান, বন্ধ করা বা সমাপ্ত করা, ঠিক আছে, এবং লোকসভাকে ভেঙে দেওয়া, লোকসভা ভঙ্গ মানে বহুমত যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কার অধিকার এগুলো, রাষ্ট্রপতির। এরপর আর্টিকেল 70 অনুসারে যখনই লোকসভার ভোট হবে, ঠিক আছে, লোকসভার ভোট হওয়ার পর যখন নতুন সরকার গঠন হবে, তো সেই সরকার গঠনের সময় বিশেষ অভিভাষণ, মানে একটা স্পিচ দেয়, কে দেয়, প্রেসিডেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 111, 111, এটা অনুযায়ী হচ্ছে তোমার অ্যাসেন্ট অন বিল, এটাকে বলা হয় অ্যাসেন্ট অন বিল। ধরো পার্লামেন্ট কোনো একটা বিল তৈরি করলো, তো ওই বিলটা পার্লামেন্ট থেকে পাস হয়ে গেলেই যে একটা আইন বা অ্যাক্টে পরিণত হবে তা কিন্তু নয়। কোনো একটা বিলকে যদি আইনে বানাতে হয়, এটা একটা বিল আছে, এই বিলটাকে যদি অ্যাক্ট বানাতে হয় বা আইন বানাতে হয়, তার জন্য কি চায়, প্রেসিডেন্টের সিগনেচার চায়, প্রেসিডেন্টের সিগনেচার। তাহলে কোনো একটা বিলে প্রেসিডেন্ট যতক্ষণ না সিগনেচার করছে সেটা কিন্তু একটা আইনে পরিণত হয় না, আর্টিকেল 111-তে তাই বলা হয়েছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 108 অনুযায়ী জয়েন্ট সিটিং কে ডাকে, এটাও প্রেসিডেন্ট। জয়েন্ট সিটিংটা কি, দেখো লোকসভা এবং রাজ্যসভা কোনো একটা বিষয়ের উপর যদি মনোমালিন্য হয়ে যায় এবং দুজনে যদি কোনো সমস্যা করে, ধরো দুজনকার মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, দুটা ঘর ঝগড়া হতেই পারে, তো এই দুটা ঘরকে এক জায়গায় ডেকে এনে সেটা সমাধান করানো। তো এই যে ডাকে আনছে, ঠিক আছে, ডেকে পরে নিয়ে এলো, এটা কে নিয়ে আসে, প্রেসিডেন্ট, আর্টিকেল 108-এর ব্যবহার করে। আচ্ছা, আরেকটা হচ্ছে আর্টিকেল 123 ব্যবহার করে কি করে, অর্ডিন্যান্স জারি করে। অর্ডিন্যান্স জারি বলতে কি, অর্ডিন্যান্স বলতে ধরো লোকসভা ভঙ্গ আছে, মানে লোকসভার কোনো রকম বৈঠক চলছে না, সেই সময় আমাদের দেশের কিছু এমার্জেন্সিতে কিছু আইন তৈরি করতে হচ্ছে, হঠাৎ করে কোনো একটা আইন আনতে হচ্ছে আমাদের দেশের ভালোর জন্য, তো আর্টিকেল 123 ব্যবহার করে সেটা কে আনতে পারবে, সেটা রাষ্ট্রপতি আনতে পারবে। এগুলো হলো বিধানিক ক্ষমতা। এরপর কিছু আর্থিক ক্ষমতা রয়েছে। আর্থিক ক্ষমতা যেমন তোমার আর্টিকেল 109, আর্টিকেল 109 কি বলছে, আর্টিকেল 109 অনুযায়ী মানি বিল বা যেটাকে বলা হচ্ছে ধন বিধেয়ক, সেটাতে যতক্ষণ না প্রেসিডেন্ট সিগনেচার করছে সেটা লোকসভায় যায় না। আরেকটা হচ্ছে আর্টিকেল নাম্বার 112, সেখানে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া বাজেট পেশ হয় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে আর্টিকেল 117, যেখানে বলছে ফাইন্যান্সিয়াল যে বিল রয়েছে সেটাতেও কিন্তু প্রেসিডেন্টের সিগনেচার প্রয়োজন। এরপর হচ্ছে বিচারক ক্ষমতা বা ন্যায়িক ক্ষমতা, এটাকে বলা হচ্ছে ন্যায়িক ক্ষমতা, জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে এটা। দেখো আর্টিকেল 72, আমাদের সংবিধানের আর্টিকেল 72-এ কি রয়েছে, পার্ডন পাওয়ার অফ প্রেসিডেন্ট, পার্ডন পাওয়ার অফ
প্রেসিডেন্ট। ঠিক আছে, পার্ডন পাওয়ারটা কি? ক্ষমা করার অধিকার। তো রাষ্ট্রপতির কাছে 5 প্রকারের ক্ষমা করার অধিকার রয়েছে। কি? একটা হচ্ছে ক্ষমা, মানে কি সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়া। তার মানে কি? ধরো তুমি কোনো একটা কেসে, সুপ্রিম কোর্ট বললো, আলটিমেট তো আমাদের সর্বোচ্চ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্ট বললো যে আপনাকে ফাঁসির সাজা দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু তুমি চলে গেলে প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্টকে গিয়ে বললে যে এরম এরম ব্যাপার, আমাকে ফাঁসির সাজা দিয়েছে, তো আপনি দয়া করে ফাঁসির সাজাটা মাফ করে দিন। তখন প্রেসিডেন্ট বললো ঠিক আছে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তার মানে কি? সুপ্রিম কোর্ট তোমাকে ফাঁসি দিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট যেহেতু তোমাকে ক্ষমা করে দিয়েছে, তার জন্য তোমার কোনো রূপ কোনো সাজা হবে না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কি রয়েছে? 2 নাম্বার হচ্ছে লঘুকরণ। লঘুকরণ, লঘুকরণটা কি? সাজার প্রকৃতি চেঞ্জ করে দেওয়া। প্রকৃতি পরিবর্তন করা। দেখো, প্রকৃতির পরিবর্তন করা বলতে, ধরো তোমাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, কিন্তু তুমি প্রেসিডেন্টের কাছে গেলে যে স্যার আমাকে, বা স্যার ম্যাম যাই বলো, তো আমার ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আপনি আমাকে এই সাজার থেকে মুক্ত করে দিন। তখন প্রেসিডেন্ট কি করলো যে ঠিক আছে, তুমি যখন এসেছো, ঠিক আছে, তোমাকে ফাঁসির বদলে 14 বছরের জেল করে দিলাম। তার মানে কি? প্রথমে ছিল ফাঁসি, তারপর হলো 14 বছরের জেল। তো এটা হচ্ছে তোমার সাজার প্রকৃতির পরিবর্তন। ঠিক আছে, লঘুকরণ হয়ে গেল। 3 নম্বরে রয়েছে তোমার প্রতিহার। প্রতিহার, প্রতিহারটা কি? এখানে হচ্ছে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তনটা কি? সময়ের পরিবর্তনটা হচ্ছে, ধরো তোমার 14 বছরের জেল হলো, ঠিক আছে, তুমি প্রেসিডেন্টের কাছে গেলে ক্ষমা চাইলে, তারপর তোমার প্রেসিডেন্ট কি করলো? প্রতিহার করে দিল। তার মানে তোমার 14 বছরের জেলটাকে 10 বছরের জেল করে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমার যে সময়ের পরিবর্তন, এই ক্ষেত্রে যদি তোমার 14 বছরের জেলটাতে বলা হয় যে তোমাকে কাট কাটতে হবে, তোমাকে কিন্তু 10 বছরের জেলে কাঠই কাটতে হবে। ঠিক আছে, তোমার প্রকৃতিটি পরিবর্তন হয়নি, সাজার প্রকৃতি পরিবর্তন হয়নি, কিন্তু সময়টা পরিবর্তন হয়ে গেছে। 10 বছরের জায়গায় 14 বছরের জায়গায় 10 বছর। আরেকটা হচ্ছে তোমার বিরাম। বিরাম, বিরামটা কি? বিরামটা হচ্ছে, ধরো তুমি একজন বিরাট প্রতাপশালী ব্যক্তি, তোমার কোনো একটা কেসে তুমি সাজা পেয়েছো, কিন্তু হঠাৎ করে তোমার শরীর অসুস্থ হয়ে যায়, তখন তুমি প্রেসিডেন্টের কাছে গেলে এবং প্রেসিডেন্ট চাইলেই তোমাকে বিরাম দিয়ে দিতে পারে। বিরাম মানে কি? কিছুদিনের জন্য তোমাকে সাজার থেকে মুক্তি দিয়ে দিল, যে ঠিক আছে তোমার এখন কিছুদিন মুক্তি রয়েছে, তুমি গিয়ে পরে চিকিৎসা করাও। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রতিলম্বন। প্রতিলম্বন মানে কি? এটা কখন দেয়? ধরো তোমাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে কোনো একজন ব্যক্তিকে, সে যে প্রেসিডেন্টের কাছে এসে অ্যাপিল করবে, তার জন্য তো তার কিছু সময় দরকার, তার জন্য এই এটা ব্যবহার করা হয় প্রতিলম্বন, কিছু দিনের জন্য ফাঁসিটাকে আটকে রাখার জন্য। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল বিচারিক ক্ষমতা। কয়েকটা মিলিটারি পাওয়ারও রয়েছে। মিলিটারি পাওয়ার, দেখো মিলিটারি পাওয়ারটা কি? আমাদের দেশের যে সৈন্য রয়েছে, ঠিক আছে, যে 3টা সৈন্য রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি, নেভি, আর একটা হচ্ছে এয়ারফোর্স। ঠিক আছে, মেন তো এই 3টা সৈন্য, এই 3টা সৈন্যরই হেড, চিফ কমান্ডারকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি এই যে সেনার যে কোড রয়েছে, যেটাকে বলা হয় মার্শাল ল, মার্শাল কোড, ঠিক আছে, কোর্ট মার্শাল বলে না, দেখো আমরা যাই নর্মাল কোর্টে,
কিন্তু সেনাদের জন্য আলাদা কোর্ট রয়েছে। তো যেহেতু রাষ্ট্রপতি মিলিটারি বা আমাদের সৈন্যের সর্বের সর্বা সবকিছু রাষ্ট্রপতির হাতে রয়েছে, তাই তাদের কোর্টেও যদি কোনো রকম সাজা দেওয়া হয় কাউকে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু সেই সাজাটাও মাফ করে দিতে পারে। ঠিক একই রকম এই ক্ষমা করে দেওয়ার অধিকার গভর্নরেরও রয়েছে, রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল ফাঁসির সাজা, ঠিক আছে, ফাঁসির সাজা মাফ করতে পারে না। আর একটা হচ্ছে মিলিটারির যে সাজা, সেটাও কিন্তু মাফ করতে পারে না। বাকি সবকিছুই করতে পারে কে? গভর্নর বা রাজ্যপাল। কিন্তু রাষ্ট্রপতি তোমার ফাঁসির সাজাও মাফ করে দিতে পারবে, আবার মিলিটারির যে সাজা সেটাও মাফ করে দিতে পারবে। এই গেল সামান্যকাল বা নর্মাল দিনের কথা। এরপর যদি আমাদের আপাতকাল আসে বা আমাদের যদি দেশের জরুরি অবস্থা তৈরি হয়, যেমন আর্টিকেল 352 কি বলছে? আর্টিকেল 352 কি বলছে? এটা আমাদের ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে। ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কখন লাগু হয় জানো? এটা তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে বাইরের থেকে আক্রমণ, মানে অন্য কোনো দেশ আমাদের উপর আক্রমণ করলো, বা আমরা যদি কোনো দেশের সাথে যুদ্ধ করি। আর একটা হচ্ছে আন্তরিক অশান্তি। এই তিনটা বিষয়ে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি হতে পারে। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে 44তম সংবিধান সংশোধন 1978 এর মাধ্যমে এই আন্তরিক অশান্তিটাকে পরিবর্তন করে কি করা হয়? সশস্ত্র বিদ্রোহ। ঠিক আছে, তো যদি বাইরের থেকে আক্রমণ হয়, যুদ্ধ হয় বা আন্তরিক অশান্তির জায়গায় এখন বলেছে সশস্ত্র বিদ্রোহ, ঠিক আছে, সেইগুলো যদি হয়, সেক্ষেত্রে সমস্ত আমাদের দেশের পাওয়ার চলে যায় কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এবং সেই সময় রাষ্ট্রপতি আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেটাকেও কিন্তু কিছুক্ষণের জন্য সাসপেন্ড করতে পারে। কিছুক্ষণ বলতে যতদিন না অবস্থাটা শান্তিপূর্ণ জায়গায় আসছে। ঠিক আছে, শুধুমাত্র আর্টিকেল 20 এবং 21 বাদ দিয়ে, এই কয়েকটা আর্টিকেল বাদ দিয়ে বাকি সবগুলাই কিন্তু সাসপেন্ড করতে পারবে। নেক্সট হয়েছে যখন প্রেসিডেন্ট রুল লাগে। প্রেসিডেন্ট রুল কি? রাষ্ট্রপতি শাসন। তোমরা জানো পশ্চিমবঙ্গে কিছুদিন আগে চলছিল যে পশ্চিমবঙ্গে প্রচন্ড অরাজকতা ছড়িয়ে পড়েছে, আমাদের এখন বর্তমানে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। ঠিক আছে, তো আর্টিকেল 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন লাগু হয়। কখন লাগু হয়? যদি রাজ্যের মধ্যে অরাজকতা বেড়ে যায় বা সাংবিধানিক স্ট্রাকচার নষ্ট হয়। তার মানে কি? যদি দেশের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে, যে কোনো রাজ্যের মধ্যে কোনো পার্টিরই বহুমত না থাকে। ঠিক আছে, ধরো আমাদের রাজ্যে 100টা এমএলএ সিট রয়েছে, আর আমাদের কাছে টোটাল এ বি সি তিনটা পার্টি রয়েছে। তো এর কাছে ধরো 30টা ভোট রয়েছে, বি এর কাছে ধরো 20টা ভোট রয়েছে, না, এর কাছে ধরো 30টা ভোট রয়েছে, আর সি এর কাছে ধরো 40টা ভোট রয়েছে। তাহলে দেখো 100টা এমএল এর মধ্যে, 100টা সিটের মধ্যে বহুমত হচ্ছে 51, আর এই 51 কারো কাছেই নেই, এবং কেউ কারোর সাথে যুক্ত হয়ে সরকার গঠন করতে চাইছে না। ঠিক আছে, সেই রকম অবস্থায় রাজ্যের সমস্ত ক্ষমতা কার কাছে চলে যায়? রাষ্ট্রপতির কাছে। এবং রাষ্ট্রপতির হয়ে রাজ্যটাকে কে চালায়? রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট আর্থিক জরুরি। যখন আমাদের দেশের আর্থিক সংকট দেখা যায়, তখনও দেশের সমস্ত ক্ষমতা চলে যায় কার কাছে? আর্টিকেল 360 অনুসারে আমাদের রাষ্ট্রপতির কাছে। নেক্সট রয়েছে রাষ্ট্রপতির ভিটো পাওয়ার। এরপর দেখো ভিটো পাওয়ারটা কি। দেখো
ভিটো পাওয়ারটা কি? ধরো আমাদের পার্লামেন্টে কোনো একটা বিল আনা হলো, কোনো একটা বিল বললো যে এরপর থেকে কোনো স্টুডেন্টকে জব দেওয়া হবে না, ঠিক আছে, এরকম একটা বিল নিয়ে আনা হলো যে পড়াশোনা করছে করুক কিন্তু সরকারি চাকরি দেওয়া হবে না। তো এই বিলটা কখন আইন হয় জানো? একটু আগে বললাম আর্টিকেল 111, আর্টিকেল 111 কি বলেছিলাম? অ্যাসেন্ট অন বিল। এই বিলটা তখনই অ্যাক্টে রূপান্তরিত হবে যখন এখানে প্রেসিডেন্ট সিগনেচার করবে। তার মানে কি, প্রেসিডেন্ট যখন সহমত দেখাবে যে হ্যাঁ আর কাউকে চাকরি দেওয়ার প্রয়োজন নেই, এটা হচ্ছে বিলটা অ্যাক্টে রূপান্তরিত হওয়া বা আইনে রূপান্তরিত হওয়া। এরপর এই যে বিলে বা যে বিলটা তৈরি করেছে এটাতে সিগনেচার না করার জন্য কিছু ক্ষমতা রয়েছে, যেটাকে বলা হচ্ছে ভিটো পাওয়ার। তো আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে তিনটা ভিটো পাওয়ার রয়েছে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো, একটা হচ্ছে তোমার নিলম্বিত সাসপেনশন ভিটো, আর একটা হচ্ছে পকেট ভিটো। দেখো অ্যাবসোলিউট ভিটো মানে কি? সম্পূর্ণরূপে বাদ দেওয়া, সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া। ধরো এরকম যদি একটা বিল আসে যে চাকরি দেওয়া হবে না, আর প্রেসিডেন্ট দেখলো যে না, এটা দেশের যে যুবক রয়েছে বা যুবক যুবতী রয়েছে, যে জেনারেশনটা যারা দেশ গড়বে পরবর্তী ক্ষেত্রে, তাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। তো তিনি যদি অ্যাবসোলিউট ভিটোটা ইউজ করে, তখন যদি বলে যে না এই বিলটাকে আমি খারিজ করে দিলাম, তখন সেটা আর অ্যাক্টে রূপান্তরিত হতে পারবে না। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে অ্যাবসলিউট ভিটো পাওয়ার প্রেসিডেন্টের, এটাকে বর্তমানে উইথড্র করে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আর বর্তমানে নেই। আরেকটা হচ্ছে সাসপেনশন ভিটো। সাসপেনশন ভিটো মানে কি? ধরো ঠিক ওই বিলটাই রাষ্ট্রপতির কাছে এলো, রাষ্ট্রপতি কি বললো যে না এই বিলটায় কিছু ভুল আছে, এই বিলটাকে আরেকবার দেখুন, চেক করার জন্য পাঠালো। এরপর দেখো যদি এই ভিটোটা ব্যবহার করে, এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে। যদি কোনো একটা বিল, ঠিক আছে, পার্লামেন্ট থেকে, কোথা থেকে, পার্লিয়ামেন্ট বা সংসদ থেকে রাষ্ট্রপতির কাছে আসে, প্রেসিডেন্টের কাছে আসে, এবং প্রেসিডেন্ট সেটার উপর যদি সাসপেনশন ভিটো ইউজ করে, ঠিক আছে, তাহলে সেটা আরেকবার চেক করার জন্য কোথায় যাবে? সেই বিলটা চলে যাবে পার্লামেন্টে। কিন্তু চেক হয়ে আসার পর যখন প্রেসিডেন্টের কাছে আসবে, সেক্ষেত্রে প্রেসিডেন্টকে কিন্তু সেই বিলের উপর সিগনেচার করতেই হবে, তাতে সেই বিলে কোনো রকম পরিবর্তন করা হোক বা না হোক, প্রেসিডেন্টকে কিন্তু সিগনেচার করতেই হবে। তো এটা হচ্ছে সাসপেনশন ভিটো। আর একটা হচ্ছে পকেট ভিটো। পকেট ভিটো মানে কি? পকেট ভিটো হচ্ছে একটা বিল প্রেসিডেন্টের কাছে এলো, কার কাছে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি করলো? সেটাতে সিগনেচারও করলো না, সিগনেচারও করলো না, আবার সেটাকে সাসপেনশন ভিটোতেও ব্যবহার করলো না, মানে রিচেকের জন্যও পাঠালো না, বরঞ্চ পকেট ভিটো করলো। মানে কি, ওই বিলটাকে নিজের পকেটে রেখে দিল এবং ভুলে গেল, ঠিক আছে। তো পার্লামেন্টের এই ক্ষমতা নেই প্রেসিডেন্টকে এসে বলবে স্যার আপনাকে একটা বিল পাঠিয়েছিলাম, এটা সাইন করে দিন, এই ক্ষমতা কিন্তু পার্লামেন্টের কাছে নেই। তো পকেট ভিটো মানে কি? পকেটে রেখে দেওয়া, ঠিক আছে, যাতে সেই জিনিসটা নিয়ে আর এগোতে না পারে। তো এই যে পকেট ভিটো, এটা এখনো পর্যন্ত আমাদের একমাত্র একটি রাষ্ট্রপতি ব্যবহার করেছে, তার নাম হচ্ছে জ্ঞানী জেল সিং, জেল সিং, ঠিক আছে। তিনি 1986-এ যে ভারতীয় ডাক বিভাগ, ভারতীয় ডাক বিভাগ আইনটি, আইনটা ছিল, যে বিলটা ছিল, ঠিক আছে, ভারতীয় ডাক বিভাগের বিল 1986, তো সেখানে তিনি এই পকেট ভিটোটা ব্যবহার করেছিলেন। এটা কিন্তু খুব সুন্দর,
কাউকে কোনো কিছু বলতে হবে না, সিগনেচারও করতে হবে না, সিগনেচার করতে বাধ্যও নয়, আর অ্যাবসোলিউট ভিটো তো নেই, তো পকেটে রেখে ভুলে যাও যে এরকম কোনো বিল এসেছে। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্টকে নিয়ে কোথায় কি বলা হয়েছে সব কিছু তোমরা আজকে জানতে পেরেছো। এরপর আমরা একটু দেখে নেব যে আমাদের এখনো পর্যন্ত কে কে রাষ্ট্রপতি হিসাবে ছিলেন এবং বর্তমানে কে আছে। দেখো, ভারতের প্রথম যে রাষ্ট্রপতি তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তার যে কার্যকাল সেটা হচ্ছে তোমার 1950 থেকে 1962 পর্যন্ত। ঠিক আছে, প্রথম টার্ম ছিল 1950 থেকে 52, তারপর হচ্ছে 1952 থেকে 57, তারপর 57 থেকে 62। ঠিক আছে, এই 1950-এ ছিল কি অন্তরিম সরকার। ঠিক আছে, এই সময়। এরপর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তারপর হচ্ছে জাকির হুসেন। জাকির হুসেন কিন্তু তার যে পূর্ণকাল মানে 5 বছর তিনি তার কার্যকালটা করতে পারেননি, তার মাঝে তার মৃত্যু হয়। ঠিক আছে, তো তিনি 1967-এ জয়েন করেছিলেন প্রেসিডেন্ট হিসাবে এবং 1969-এ প্রায় 2 বছর কাজ করার পরেই তার মৃত্যু হয় এবং পরবর্তী ক্ষেত্রে তার যে জায়গাটা সেটা নিয়েছিল কে? ভিভি গিরি। ঠিক আছে, তারপর হচ্ছে ভিভি গিরি হয়ে গেল 1894 থেকে 1980, 1894 থেকে 1980, 5 বছর। এই এটা হচ্ছে তার জন্মকাল এবং তার যে কার্যকাল সেটা 1969 থেকে 1974। 1969-এ কি বললাম যে জাকির হোসেন মারা যায়, তারপর প্রেসিডেন্ট হয়েছিল ভিভি গিরি, তো সেও কিন্তু 5 বছরের জন্যই। কি বলেছিলাম কার্যকালটা যখন তোমাদেরকে বলছিলাম কার্যকাল আর্টিকেল নাম্বার 56, সেখানে কি বলছে যে 5 বছরের জন্যই কিন্তু প্রেসিডেন্ট হিসাবে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। কে? ফখরুদ্দিন আলী আহমেদ। ঠিক আছে, তারপর হচ্ছে 6 নম্বর নীলম সঞ্জীব রেড্ডি। 7 নম্বরে পকেট ভিটো ব্যবহার করেছিল কে? জেল সিং। ঠিক আছে, জেল সিং। 8 নম্বর হচ্ছে রামেস্বামী ভেঙ্কটরমন, আর ভেঙ্কটরমন। 9 নম্বর হচ্ছে শঙ্কর শর্মা। 10 নম্বরে কে আর নারায়ণ এবং 11 নম্বর এপিজে আব্দুল কালাম, 2002 থেকে 2007। তাহলে এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি? 11তম। কার্যকালটা কত? 2002 থেকে 2007। ঠিক আছে, এবং 2015 সালে তিনি মারা যান। ঠিক আছে, এরপর হচ্ছে প্রতিভা পাটেল, ভারতের প্রথম মহিলা, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে? প্রতিভা পাটেল, 12তম, 2007 থেকে 2012। তার হচ্ছে প্রণব মুখার্জি, বাঙালি। ঠিক আছে, 2012 থেকে 2017। তারপর হচ্ছে 14তম হচ্ছে রামনাথ কোবিন্দ, তোমার হচ্ছে 2017 থেকে 2022। এবং বর্তমানে যিনি রয়েছেন, ঠিক আছে, কারেন্ট, সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু, 2022 থেকে 2027 পর্যন্ত থাকবেন। ঠিক আছে, এবং দ্রৌপদী মুর্মু হচ্ছে সেকেন্ড মহিলা এবং প্রথম আদিবাসী, ফার্স্ট আদিবাসী, প্রথম আদিবাসী এবং দ্বিতীয় মহিলা দ্রৌপদী মুর্মু। তো দেখো, প্রথম মুসলমান বা প্রথম মুসলিম যদি বলা হয় রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হুসেন, প্রথম মুসলিম। ঠিক আছে, প্রথম মহিলা কে ছিলেন? প্রথম মহিলা ছিলেন তোমার প্রতিভা পাটেল। প্রথম আদিবাসীকে, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। তাহলে দেখো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছে? সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। কততম? 15তম রাষ্ট্রপতি। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু তিনি
পদটি গ্রহণ করেছে সেটা হচ্ছে 21শে জুলাই 2022। ঠিক আছে। আচ্ছা, এনাকে শপথ পাঠ কে করিয়েছিলেন সেটাও কিন্তু একটু মনে রাখবে, সেটা হচ্ছে এন.বি. রামানা। ঠিক আছে। দেখো এখনো পর্যন্ত ইয়াংগেস্ট যে প্রেসিডেন্ট সেটা কে? এক হচ্ছে নীলাম সঞ্জীব রেড্ডি, নীলাম সঞ্জীব রেড্ডি, আর একটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। এই দুজনে তার 64 বছর বয়সে 64 এজে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। রাষ্ট্রপতি নিয়ে যত কিছু তোমাদের জানা প্রয়োজন পরীক্ষায় যেগুলো আসে প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে তোমাদেরকে পড়িয়েছি। পরবর্তী ক্লাসে আমরা উপরাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আজকে রাষ্ট্রপতি হয়েছে, তারপর উপরাষ্ট্রপতি, তারপর আমরা আমাদের পার্লামেন্টকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে। দেখো একটা জিনিস তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই ক্লাসটা শেষ করার আগে, যাতে পরের দিন ক্লাসে তোমাদের অসুবিধাটা না হয়। তো সেক্ষেত্রে হ্যাঁ, ঠিক আছে। তো এই যে কার্যনির্বাহী, এই কার্যনির্বাহীর মধ্যে দুজন পড়ে, একটা হচ্ছে প্রেসিডেন্ট আর একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে। তারপর আমরা পার্লামেন্ট বা সংসদকে নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।